ক্লাস 7। এবার আমরা আলোচনা করব মুগলি চ্যাপ্টার থেকে ফার্স্ট ইউনিটের যে প্রশ্নগুলো দেয়া আছে সেই ফার্স্ট ইউনিটের প্রশ্নগুলো এবার আমরা আলোচনা করব। তোমরা এখানে ভিডিওটা লক্ষ্য করো। প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে অ্যাক্টিভিটি 1। প্রশ্নটা ভালো করে লক্ষ্য করে দেখো। অ্যাক্টিভিটি 1, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এখানে প্রশ্নটা লিখবে ফাদার উলফ ওক আপ অ্যাট ড্যাশ দিয়ে 3টে উত্তর লেখার দরকার নেই। পরীক্ষার খাতা ফাদার উলফ ওক আপ অ্যাট 6 o'clock, 7 o'clock, 8 o'clock, 3টের মধ্যে যেটা উত্তর হবে শুধু সেই উত্তরটা লিখবে। তো এখানে ফাদার উলফ ওক আপ অ্যাট, আমরা গল্পের মধ্যে কি পড়েছিলাম? ফাদার উলফ বাবা নেকড়েটি কখন উঠেছিল? ওক আপ মানে ঘুম থেকে কখন উঠেছিল? সন্ধ্যাবেলায় উঠেছিল। টাইমটা কত ছিল? 6 o'clock, 7 o'clock, 8 o'clock। কোন টাইমটা ছিল? সময়টা ছিল 7 o'clock। তোমরা বইয়ের পৃষ্ঠা উল্টে দেখে নেবে, প্রথম লাইনে লেখা আছে ইট ওয়াজ 7 o'clock। তাহলে টাইমটা ছিল 7 o'clock। তো তোমাদেরকে এটা পড়ে রাখতে হবে। পরীক্ষার টাইমে প্যাসেজ দেওয়া থাকলেও সময়ের ব্যাপার আছে, পড়ে রাখো, তাহলে আবার প্যাসেজ উল্টে বারবার দেখতে হবে না। তাহলে টাইমটা ছিল ফাদার উলফ ওক আপ অ্যাট 7 o'clock, ড্যাশ দিয়ে শুধু 2 নম্বর লিখবে, 2 নম্বর লিখে 7 o'clock। বীর উত্তর তাবাকু ওয়াজ দ্য নেম অফ এ, তাবাকু এখানে কার নাম ছিল? তাবাকু ওয়াজ দ্য নেম অফ এ ড্যাশ দিয়ে 1 জ্যাকল। তাবাকু কার নাম ছিল? তাবাকু ছিল জ্যাকলের নাম, শিয়ালের নাম ছিল তাবাকু। নেক্সট শিয়ার কোশ্চেন কি? অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ ম্যান, বুলক, বাক। ওই রাত্রে অন দ্যাট নাইট ওই রাত্রে দ্য টাইগার মানে বাঘটি হ্যাড হান্টেড এ কি শিকার করতে চেয়েছিল? সে মানুষ শিকার করতে চেয়েছিল। এই কথাটি আমরা কার মুখ থেকে জানতে পারি? আমরা মেয়ে নেকড়ে বাঘ মানে মা নেকড়ে বাঘ যে ছিল তার মুখ থেকে আমরা জানতে পাই যে সে এই রাত্রে মানুষ শিকার করবে। এই যে লাইনে আমরা লাস্টে দেখেছিলাম ম্যান, এই যে মাদার উলফ বলছে ইট ইজ এ ম্যান, সে শিকার করবে ম্যান। তাহলে আমরা 3টে উত্তর এখানে পেয়ে গেলাম, 7 o'clock, জ্যাকল, ম্যান। যাব অ্যাক্টিভিটি 2 এর কোশ্চেনে। অ্যাক্টিভিটি 2 পেজ নাম্বার 64। আগের প্রশ্নটা আলোচনা করলাম 63 পৃষ্ঠা, এবার 64, 64। অ্যাক্টিভিটি 2 কি লিখছে? আইডেন্টিফাই মানে খুঁজে বের করো, চিহ্নিত করো। আইডেন্টিফাই, দেখো তোমার সবুজ কালিতে লেখা আছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটসমেন্ট আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। এখানে খুঁজে বের করো কোন বাক্যটি সত্য, ট্রু, অ্যান্ড হুইচ আর ফলস, এবং কোনগুলি মিথ্যা। গিভ এ সাপোর্টিং স্টেটসমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। ঠিক হলেও তোমরা একটা সাপোর্টিং স্টেটমেন্ট অর্থাৎ একটা ঠিক বাক্যটা লিখতে হবে, আবার ভুল হলে ভুলটাকে ঠিক করে নিয়ে তোমাকে লিখতে হবে। এখানে অনেকে করে কি ব্র্যাকেটের মধ্যে ট্রুর জায়গাতে রাইট ক্রস দিয়ে দেয়, রাইট ক্রস। এরকম তোমরা করবে না। ট্রু বলেছে তো তোমরা টি লিখবে, ফলস বলেছে তো তোমরা এফ লিখবে। প্রথম প্রশ্নটা ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। বাবা নেকড়ে উঠেছিল কখন? সকালবেলায়। একদম ভুল। বাবা নেকড়ে উঠেছিল কখন? তোমরা চলে এসো প্যাসেজের মধ্যে, প্রথমেই দিয়ে আছে দেখো 61 পৃষ্ঠায়, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি আর্ম ইভিনিং। তখন ছিল সন্ধ্যা 7টা, খুব গরম। ইন দ্য সিওনি হিল, সিওনি পর্বতে। ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। বাবা নেকড়ে তখন তার ঘুম থেকে উঠল। ভালো করে দেখো, ইট ওয়াজ 7 o'clock অফ এ ভেরি আর্ম ইভিনিং ইন দ্য সিওনি হিলস, ফাদার উলফ ওক আপ ফ্রম হিজ ডেজ রেস্ট। আমি লাল কালিতে দাগ দিয়ে রেখেছি। এটাই হচ্ছে মিথ্যা কথার সঠিক উত্তর, অর্থাৎ মিথ্যা বাক্যটির সঠিক বাক্য। চলে যাব আমরা পরের প্রশ্নতে। পরের প্রশ্ন এবার আমরা অ্যাক্টিভিটি 2
বি এর কোশ্চেনটা দেখব, ইন্ডিয়ান উলফস ডু নট লাইক জ্যাকলস অফ দেয়ার মিসচেভিয়াস নেচার। ইন্ডিয়ান উলফস মানে ভারতীয় নেকড়েরা, ইন্ডিয়ান উলফস মানে ভারতীয় নেকড়েরা ডু নট লাইক পছন্দ করে না, জ্যাকলস জ্যাকলের ফর দেয়ার মিসচেভিয়াস নেচার তার দুষ্টুমি। তাহলে এটা সত্য কথা যে ভারতীয় নেকড়েরা কি করে না, পছন্দ করে না শিয়ালের দুষ্টুমি। অ্যাক্টিভিটি 2 এর বির কোশ্চেন। চলে যাব আমরা উত্তরে, উত্তর চলে আসবো আমরা 62 পেজ, এই চ্যাপ্টারের 62 পেজ। 62 পেজ লাল কালিতে প্রথমে দিয়ে আছে, দেখো, দ্য উলফস অফ ইন্ডিয়া ডেসপায়ার। দ্য উলফস অফ ইন্ডিয়া ভারতের নেকড়েরা ডেসপায়ার অপছন্দ করে তাবাকু, এখানে তাবাকুর পরিবর্তে জ্যাকল লিখবে, তাবাকু, তো তাবাকুর পরিবর্তে লিখবে জ্যাকল। তো ভারতীয় নেকড়েরা জ্যাকলকে অপছন্দ করে, বিকজ কারণ, হি রানস অ্যাবাউট মেকিং, কারণ সে ছুটে বেড়ায়, মেকিং মিসচিপস, মিসচিপ মানে সে দুষ্টুমি করার জন্য, মিসচিপ মানে সে দুষ্টুমি করার জন্য ছুটে বেড়ায়। তাহলে কি করে সে, বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিপ, কারণ সে দুষ্টুমি করে বেড়ায়, অ্যান্ড টেলিং টেলস এবং গুজব রটিয়ে বেড়ায়। গ্রামে গঞ্জে যেমন অনেকে গুজব রটিয়ে বেড়ায় না, তেমনি গুজব রটিয়ে বেড়ায়। অ্যান্ড ইটিং র্যাগস, এবং সে ছিঁড়া জামা কাপড় এগুলো খায়। অ্যান্ড পিস অফ লেদার, এবং তোমার কি খায়, ছিঁড়া চামড়া, পশুর চামড়া। ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস, এবং গ্রাম থেকে সে নোংরা বয়ে নিয়ে আসে জঙ্গলে। এই জন্য ইন্ডিয়ান উলফসগুলো তাদেরকে পছন্দ করে না। দ্য উলফস অফ দ্য ইন্ডিয়া ডেসপায়ার জ্যাকল, তাবাকু বলবে না, জ্যাকল, বিকজ অফ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিস অফ লেদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস মানে কি, জঞ্জালের স্তূপ, জঞ্জালের স্তূপ মানে গ্রামে যে জঞ্জাল থাকে সেই জঞ্জাল থেকে সে আবর্জনা নিয়ে জঙ্গলে চলে আসে। তাহলে লাল কালির এই অংশটা তোমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে কিন্তু লিখবে। চলে যাব আমরা পরের প্রশ্ন, তাবাকু, সি এর কোশ্চেন, তাবাকু ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য উলফস ডেন। তাবাকু ডিড নট ফাইন্ড মানে খুঁজে পায়নি, এনি ফুড কোনো খাবার, অ্যাট দ্য উলফস ডেন মানে নেকড়ের গুহায়। এটা ভুল কথা, সে নেকড়ের গুহায় পিছন দিকে গিয়ে একটা কি পেয়েছিল, হাড় পেয়েছিল। চলে যাবো আমরা 62 পেজে। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন তোমরা এই ইংরেজির অ্যান্সার করবে, তো মাধ্যমিক বলো, 9 বলো বা যে ক্লাসেই বলো, যে প্যাসেজটা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে প্রথম উত্তরটা যেখানে পাওয়া যায়, পরের উত্তরগুলো দেখবে তার পরেই থাকবে। তো সেইভাবেই তোমরা খোঁজার চেষ্টা করবে। তো কি, হি ইজ কাটেল টু দ্য ব্যাক, ভালো করে দেখো, সে স্কাটেল মানে ছোট ছোট পায়ে, শিয়াল তো গুটি গুটি পায়ে হেঁটে যায়, তোমরা দেখেছো যদি শিয়াল দেখে থাকো। হি স্কাটেলড, সে গুটি গুটি পায়ে গিয়ে গেল, টু দ্য ব্যাক মানে পিছনের দিকে, অফ দ্য কেভ মানে সে গুহার পিছন দিকে, কেভ মানে সে গুহার পিছন দিকে সে কী করলো, এগিয়ে গেল। হোয়ার যেখানে, হি ফাউন্ড সে খুঁজে পেল, দ্য বোন অফ এ বাঘ, সে সেখানে একটা হরিণের কি খুঁজে পেলো, হাড়, বোন অফ বাঘ, একটা হরিণের হাড় খুঁজে পেলো। উইথ সাম মিট অন ইট, তাতে কিছু মাংসও লাগা ছিল। ভালো করে তোমরা দেখো, হি ইজ কাটেলড টু দ্য ব্যাক অফ দ্য কেভ হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাঘ উইথ সাম মিট। তাহলে প্রশ্নের মধ্যে যে কথাটি বলেছে সেটা ভুল। সে গুহার পিছন দিকে গিয়ে, এই যে গুহা দেখছো, এই গুহার পিছন দিকে গিয়ে, মানে নেকড়ে গুহার ভিতর থাকে এবং আবর্জনাগুলোকে পিছনে জমা করে রাখে, তো পিছন দিকে গুটি গুটি পায়ে সে দেখতে পেল। ডি এর কোশ্চেন, দ্য উলফ মানে নেকড়ে, দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হেয়ার দ্য কমপ্লিমেন্টস মানে কি, দ্য উলফ ফ্যামিলি, এখানে উলফ ফ্যামিলি বলতে সে নেকড়ের পরিবারটিকে বলা হচ্ছে। নেকড়ের পরিবারটি বলতে নেকড়ে, বাবা নেকড়ে, মা নেকড়ে এবং তার যে 4 ছেলে বাচ্চা ছিল আর কি। তো দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট এ প্লিজ টু হেয়ার দ্য কমপ্লিমেন্টস, শিয়ালের প্রশংসা শুনে তারা খুশি ছিল না। শিয়াল কি প্রশংসা করেছিল, তোমার বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর, চোখগুলো বেশ বড় বড়, এই যে প্রশংসা করেছিল। দ্য উলফ ফ্যামিলি ওয়াজ নট অ্যাট প্লেস, তারা সন্তুষ্ট ছিল না, মানে
টু হেয়ার দ্য কমপ্লিমেন্ট, শিয়ালের সেই প্রশংসা শুনে। এটা আমরা দেখেছি, তো এই বাক্যটা অবশ্যই সত্য যে তার প্রশংসা শুনে তারা ছিল না। দেখো, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল। শিয়ালের এই কথা শুনে বাবা এবং মা নেকড়ে একটু অস্বস্তি ফিল করছিল। কেন অস্বস্তি ফিল করছিল? দেখো, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, মানে তারা এই কারণে মানে আনকমফোর্টেবল মানে অস্বস্তি বোধ করছিল যে বাচ্চার সামনে, আমাদের গ্রামে গঞ্জে এরকম অনেক কুসংস্কার হয় না, যে মাথার উপরে টিকটিকি পড়লে সে রাজা হয়ে যায়, এরকম অনেক পিছনে ডাকতে হয় না। তো এইরকম অনেক যে কুসংস্কার, তাদের একটা বিশ্বাস যে বাচ্চার সামনে প্রশংসা করতে হয় না, এতে বাচ্চার ক্ষতি হতে পারে। তো কথাটা সত্য ছিল। 62 পৃষ্ঠার উত্তর আমি লাল কালিতে হাইলাইট করে রেখেছি। দেখো, পরের প্রশ্ন চলে এসো, অ্যাক্টিভিটি 2 এর ই। শের খান লিভড ইন দ্য ফরেস্ট। শের খান মানে সে বাঘ, শের খান সে টাইগারটিকে বলা হয়েছে। শের খান লিভড ইন দ্য ফরেস্ট, জঙ্গলে বাস করতো, এরিয়া 20 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য উলফস, মানে নেকড়েরা যেখানে থাকতো, ফ্রম দ্য উলফস, নেকড়েদের থেকে 20 মাইল দূরে সে থাকতো। শের খান থাকতো ইন দ্য ফরেস্ট, জঙ্গলে, আর 20 মাইলস অ্যাওয়ে ফ্রম দ্য উলফস, মানে নেকড়ের থেকে 20 মাইল দূরে। কথাটা অবশ্যই সত্য। কি সত্য? দেখো, শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ওয়াজ দ্য টাইগার, ভালো করে দেখো, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মাইলস অ্যাওয়ে। শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার 20 মাইল অ্যাওয়ে। কথাটা সত্য। পেজ নাম্বার 63, পেজ নাম্বার 63। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম শের খান কি, শের খান ওয়াজ দ্য টাইগার হু লিভড নিয়ার দ্য ওয়েনগঙ্গা, শের খান ছিল একজন বাঘ, হু লিভড মানে যে থাকতো, নিয়ার দ্য ওয়েনগঙ্গা রিভার, সে ওয়েনগঙ্গা নদীর কাছে থাকতো, 20 মাইলস অ্যাওয়ে, যেটা ছিল 20 মাইল দূরে নেকড়ের থেকে। চলে এসে এবার পরের প্রশ্ন, অ্যাক্টিভিটি চলে আসবো আমরা পরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট। আমরা টেক্সট থেকে উত্তরগুলোকে বের করার চেষ্টা করব। হাউ ডিড, যদি তুমি নিজে নিজে বাঁধে লিখতে পারো তাহলে খুবই ভালো, তাহলে তুমি ইংরেজিতে পারদর্শী আমি বুঝবো। কিন্তু যদি না পারো তো তোমাদের সামনে বই আছে, বই খুলে তোমাদেরকে লিখতে হবে, বা পরীক্ষায় তোমাদের প্যাসেজ তুলে দেওয়া থাকবে। তবে চেষ্টা করো এই ধরনের প্রশ্ন না দেখে লেখার উত্তর চেষ্টা করো, বেশি বড় প্রশ্ন তো নেই। হাউ ডিড ফাদার উলফ কাম আউট অফ স্লিপনেস, যখন ঘুম থেকে বাবা নেকড়েটি উঠেছিল তখন সে কি করেছিল। তো চলে আসবো আমরা প্যাসেজের 61 পৃষ্ঠায়। তোমরা 61 পৃষ্ঠায় প্রথমেই চলে এসো, হি স্ক্র্যাচ হিমসেলফ, সে তার গায়ে আঁচড় দিল। হি স্ক্র্যাচ হিমসেলফ, এই যে সবুজ অংশটা দেখছো এটা, হি স্ক্র্যাচ হিমসেলফ, সে তার গায়ে আঁচড় দিল। ওয়ান্ট অ্যান্ড স্প্রেড আউট হিজ পজ অ্যান্ড আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস। তাহলে সে কি, বাবা নেকড়ে তার দিনের বিশ্রাম থেকে যখন জেগে উঠলো তখন সে কী করলো, হি স্ক্র্যাচ হিমসেলফ, সে তার শরীরে আঁচড় দিল। দেখো আমি খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে একটা একটা করে বলছি, শোনো ভালো করে মন দিয়ে। হি স্ক্র্যাচ হিমসেলফ, সে তার শরীরে আঁচড় দিল। ওয়ান্ট মানে হাই তুলল, হাই তোলা বোঝো তো, হাই তোলা, ঘুম থেকে উঠে যে আমরা হাঁ করে হাই তুলি, সে হাই তুললো। অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়ে দিল, আউট হিজ পজ, তার থাবা দুটোকে সামনের দিকে আগিয়ে দিল। আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, এবং ঘুম থেকে ওঠার পর আরও যে ভাবগুলো আমরা করি, হাত পা ঝাড়ি, হাত পা নাড়ি, আমরা মানুষরা যেগুলো করি, তো পশুরা ঠিক সে একরকমভাবে বলছে, আফটার দ্য আদার টু গেট রিড অফ দ্য স্লিপি ফিলিং ইন দেয়ার টিপস, এবং সে ঘুম থেকে ওঠার পর আরও যেগুলি করা দরকার সেগুলি করলো। দেখো ভালো করে ছবিটা দেখো। চলে যাব আমরা পরের প্রশ্ন, অ্যাক্টিভিটি 3, সেকেন্ড কোশ্চেন, হোয়াই আর দ্য অ্যানিম্যালস
scared of the jackal? Why are the animals scared of the jackal? জ্যাকলকে why are the animals scared of the jackal? জ্যাকলকে বনের যে প্রাণীগুলো ছিল সে প্রাণীগুলো কেন ভয় করত? কেন ভয় করত? কারণ সে পাগলামি শুরু করত। কখন? বলছে বিকজ, এখানে তাবাকু লিখবে না, এখানে তোমরা লিখবে জ্যাকল। বিকজ জ্যাকল মোর দ্যান এনিয়ন্স ইলস ইন দ্য জঙ্গলস ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। প্রত্যেকে জ্যাকলকে ভয় করে যখন সে পাগল হয়ে যায়। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। তখন সে রাস্তায় যা পায়, সামনে যাকেই পায় তাকেই সে কামড়ায়, সামনে যাকেই পায় তাকেই সে কামড়ায়। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে বিকজ, এইটা এখানে তোমরা বিকজের পরে কিন্তু কি লিখবে? জ্যাকল লিখবে। বিকজের পরে তোমরা কি লিখবে? জ্যাকল। তো তোমরা লিখবে, প্রথমে তোমরা বিকজের আগে একটুকু লাইন যোগ করে দেবে, হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকল। তো তোমরা লিখবে এখানে দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড, দ্য অ্যানিম্যালস আর স্কেয়ার্ড। এখানে আরটা দেওয়া নয়, আরটা প্রশ্নর পরে দেওয়া আছে। তো যেহেতু প্রশ্নবাচক থাকে তখন হোয়াই, হোয়াট যা থাকে তারপরে অক্সিলারি ভার্ব বা যে ভার্বগুলো থাকে সেগুলো তোমার তারপরে বসে। তো তোমরা এখানে কি করবে? লিখবে অ্যানিম্যালস, দ্য অ্যানিম্যালস, প্রথমে লিখবে দ্য অ্যানিম্যালস, এবং অ্যানিম্যালস যেহেতু অনেকগুলো বোঝাচ্ছে তো অ্যানিম্যালস এবার আরটাকে বোঝাবে। দ্য অ্যানিম্যালস আর স্কেয়ার্ড পর্যন্ত লিখবে। প্রাণীরা, পশুরা ভয় করে কাকে? জ্যাকলকে। এবার লিখবে বিকজ থেকে, কারণ। বিকজ, এবার লিখবে বিকজ, এখান থেকে লিখবে বিকজ যদি তোমরা এখান থেকে লিখো তো একটু জটিল হয়ে যাবে, তো তোমরা বইয়ের এখান থেকে লিখবে। এখান থেকে বিকজ থেকে লিখে দিতে পারো, বিকজ মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট গো ম্যাড। তারা প্রত্যেকেই কি করে? প্রাণীগুলো ভয় করে, জ্যাকলকে ভয় করে। কেন? অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। সে রাস্তায় যা পায় তাকেই সে কামড়ে দেয়। চলে যাব আমরা দ্বিতীয় প্রশ্নতে। দ্বিতীয় প্রশ্নতে আমরা দেখব অ্যাক্টিভিটি 3-র হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকল। হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকল। প্রাণীরা কেন জ্যাকলকে ভয় করত? তাহলে আমরা আগে পড়েছি 62 পৃষ্ঠায়, এই যে 62 পৃষ্ঠা, প্রথমেই দেখো লেখা আছে একদম হেডিংয়ে, বাট দে আর অ্যাফ্রেড, মানে তারা ভয় করত। বাট দে আর অ্যাফ্রেড অফ, এখানে তাবাকু আছে, তাবাকুর জায়গায় লিখবে জ্যাকল। বাট দে আর অ্যাফ্রেড অফ লিখবে দ্য জ্যাকল, বিকজটা লিখবে না। বাট দে আর অ্যাফ্রেড অফ দ্য জ্যাকল, তারা শিয়ালকে ভয় করত, তারা শিয়ালকে ভয় করত। এবার তারপর থেকে লিখো, মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। যখন সে পাগল হয়ে যেত তখন তাকে ভয় করত। অ্যান্ড দেন হি রানস থ্রু দি ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। আর শিয়াল যখন পাগল হয়ে যেত রাস্তায় যাকে পেত তাকেই সে কামড় দিত। তো এইটা তোমরা অ্যান্সারটা লিখবে। বাট দে আর অ্যাফ্রেড অফ দ্য জ্যাকল, বিকজ লিখবে বিকজ মোর দ্যান এনিওয়ান এলস ইন দ্য জঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড। যখন সে পাগল হয়ে যেত তখন তাকে সবাই ভয় করত। অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে। তখন সে রাস্তায় যা পেত তাকেই সে কামড় দিত। এইটুকু লিখলেই হবে। এই যে নীল অংশটা আমি তোমাদের লিখেছি, এই নীল অংশটা থেকে অ্যান্সারটাকে একটুকু গুছিয়ে তোমরা লিখে নেবে। চলে যাব আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন সি, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল। সেই জঙ্গলের নিয়ম কি ছিল? হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম কি ছিল? নিয়মটা আমরা আগেই দেখেছি 63 পৃষ্ঠায়, সেখানে নিয়মের কথা বলা হয়েছে যে দ্য ল অফ দ্য জঙ্গল, হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স উইদাউট ডিউ
ওয়ার্নিং। কোনো কেউ জঙ্গলের এলাকা পরিবর্তন করলে তাকে আগে সতর্কতা দিতে হবে, তাকে আগে কি করতে হবে, সতর্কতা দিতে হবে, কিন্তু বাঘ সেটা করেনি। এই কথাটা নেকড়ে বলছিল। তো তোমরা কি করবে, তোমরা এই কথাটা একটু ঘুরিয়ে লেখো। সেই জঙ্গলের নিয়মটা কী ছিল, জঙ্গলের নিয়মটা তোমাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। যদি এখানে আমি সবুজ অংশটা দিয়েছি, এইটাকে একটু চেঞ্জ করতে হবে। একটু চেঞ্জ কি তোমরা এই বইটা থেকে লিখতে পারো, স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী, স্মার্ট ইংলিশ পারুল প্রকাশনী। তোমরা এই এখানে যে সি এর অ্যান্সারটা দেওয়া আছে, সেই অ্যান্সারটা খুব ভালোভাবেও দেওয়া আছে, এটা তোমরা লিখতে পারো। দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম ছিল। দ্য ল অফ দ্য জঙ্গল, জঙ্গলের নিয়ম ছিল। দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ, জঙ্গলের নিয়ম ছিল দ্যাট নো ওয়ান শুড চেঞ্জ হিজ হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং। কোনো সতর্কতা না দিয়ে কোনো শিকারী তার জায়গা পরিবর্তন করতে পারে না। দ্য ল অফ জঙ্গল ওয়াজ, জঙ্গলের আইনটি ছিল নো ওয়ান শুড চেঞ্জ, কেউ পারে না, নো ওয়ান শুড চেঞ্জ, কেউ পারবে না, হিজ হান্টিং গ্রাউন্ড, তার শিকারী এলাকা, উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো সতর্কতা ছাড়া তার শিকারী এলাকাটি চেঞ্জ করতে পারবে না। তোমরা এই অ্যান্সারটি লিখবে। দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট নো ওয়ান শুড চেঞ্জ হিজ হান্টিং গ্রাউন্ড উইদাউট ডিউ ওয়ার্নিং। পরের প্রশ্নতে আমরা চলে আসব। পরের প্রশ্ন কি দেওয়া আছে, পরের প্রশ্নতে আছে হোয়াই ওয়াজ ফাদার উলফ অ্যাংরি অন হেয়ারিং দ্য লাউড রোয়ার অফ দ্য টাইগার। বাঘের গর্জন শুনে ফাদার উলফ মানে বাবা নেকড়ে কেন রাগছিল, কেন রেগে যাচ্ছিল? কারণ সে কি বলেছিল, সে বলেছিল কেন বাঘটি বেকার রাত্রেবেলায় চিৎকার করে চেঁচামেচি করে শিকারিগুলোকে তাড়িয়ে দিচ্ছে, হাঁকিয়ে দিচ্ছে। শিকারিগুলো বুঝে যাবে যে শিকার করতে আসছে, তো বোকার মতো নির্বোধের মতো সে কেন চেঁচাচ্ছে, তার জন্য সে রেগে গিয়েছিল। এই কথাটিকে একটু ঘুরিয়ে লিখতে হবে। তো এই বইটাতে আবার এই যে বললাম স্মার্ট ইংলিশেরই তোমরা আবার এখান থেকে যে অ্যান্সারটা দেওয়া আছে সেই অ্যান্সারটি তোমরা লিখো, খুব সুন্দর অ্যান্সার। দেখো ভালোভাবে, ফাদার উলফ ওয়াজ অ্যাংরি, বাবা নেকড়েটি রেগে গিয়েছিল। ফাদার উলফ ওয়াজ অ্যাংরি, বাবা নেকড়েটি রেগে গিয়েছিল। হেয়ারিং দ্য লাউড নয়েজ অফ দ্য টাইগার, হেয়ারিং দ্য লাউড নয়েজ, খুব উচ্চ চিৎকার বাঘের খুব উচ্চ চিৎকার শুনে। বিকজ হি থট, কারণ সে চিন্তা করেছিল। কারণ হি থট, সে চিন্তা করেছিল। দ্যাট দ্য রোয়ার উড ফ্রিটেন্ড অল গেম অ্যান্ড হি কুড নট হান্ট, কারণ তার সেই চিৎকার শিকারগুলোকে তাড়িয়ে দিতে সাহায্য করবে এবং তারা কোনো শিকারই পাবে না। দ্য ফাদার উলফ ওয়াজ অ্যাংরি, বাঘের প্রচণ্ড গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল। এই যে ফাদার উলফ ওয়াজ অ্যাংরি হেয়ারিং দ্য লাউড নয়েজ অফ দ্য টাইগার, বাঘের প্রচণ্ড গর্জন শুনে বাবা নেকড়ে রেগে গিয়েছিল। বিকজ, কারণ হি থট, তার মনে হয়েছিল যে দ্য রোয়ার, এই গর্জন, উড ফ্রিটেন্ড অল গেম, এই গর্জন সমস্ত জন্তুকে ভয় পাইয়ে দেবে এবং সে কোনো শিকারি পাবে না। ফ্রিটেন্ড অল গেম অ্যান্ড হি কুড, এবং সে কোনো শিকারি পাবে না। এই অ্যান্সারটি তোমরা লিখো। এই দুটোর অ্যান্সার তোমরা একটু এই বইটা থেকে লিখো। এই বইটা থেকে তোমরা একটুকু গুছিয়ে লেখার চেষ্টা করো। তাহলে ইউনিট 1-এর এই প্রশ্ন আমি এখন আলোচনা করলাম। তাহলে এই অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3 আলোচনা করা হলো। এর পরের সেরকম কিছু এখানে প্রশ্ন নেই, কিছু এক্সাম্পল দেয়া আছে, সেগুলো প্রয়োজন নেই। চলে যাব এবার আমরা ইউনিট 2। এবার আমরা পরের ক্লাস ইউনিট 2 পড়ার জন্য এবার আমরা চলে যাব। পরের ক্লাস ইউনিট 2 পড়ার জন্য আমরা চলে যাব। তোমাদেরকে এই যে প্রশ্নগুলো করালাম, এই প্রশ্নগুলো তোমরা অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 তোমরা এখনই খাতায় নিয়ে বসে প্র্যাকটিস করো।